সুবিশাল অ্যান্টার্কটিকা মহাদেশে ঠান্ডার তীব্রতা এতটাই বেশি থাকে যে এখানে গরমের সময় তাপমাত্রা থাকে -12°C। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, গরমকালে -12°C তাপ থাকে। আর্দ্রতার অভাব এবং প্রতিকূল পরিস্থিতির কারণে এখানে মানুষের পক্ষে থাকা প্রায় অসম্ভব, কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু মানুষ এই মহাদেশে থাকেন। আমি কাদের কথা বলছি এবং তারা কেন ও কীভাবে এখানে আসেন সেই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, অ্যান্টার্কটিকা এত বিশাল মহাদেশ যে এর ভিতরে গোটা আমেরিকা এবং ভারত প্রবেশ করতে পারবে। এত বড় মহাদেশে 98% অংশ বরফের চাদরে ঢেকে আছে। এখানে অনেক জায়গায় 5 কিলোমিটার গভীরতা পর্যন্ত শুধু বরফই বরফ আছে। যদিও এখানকার তাপমাত্রা -60°C পর্যন্ত নিচে নেমে যায়, তবে বছরে 1 থেকে 2 বার এখানে গরমও পড়ে, কিন্তু সেই সময় এখানকার তাপমাত্রা -12°C থাকে। যেহেতু এখানে সারা বছর তাপমাত্রা ফ্রিজিং পয়েন্টের থেকে কম থাকে, সেই জন্য এখানকার বরফ কখনো গলে না। প্রতি বছর অ্যান্টার্কটিকায় 2 ইঞ্চি বেশি বরফ পড়ে। বিগত কোটি কোটি বছর ধরে এখানে 2 ইঞ্চি করে বরফের স্তর বেড়েই চলেছে। চারিদিকে বরফের চাদর এবং তীব্র ঠান্ডার পাশাপাশি অ্যান্টার্কটিকায় আর্দ্রতা প্রায় নেই বললেই চলে। সাধারণত আমাদের এখানে বাতাসে 40 থেকে 80% জলীয় বাষ্প থাকে, যেটা মানুষের শরীরের পাশাপাশি ইকোসিস্টেমের জন্য অনেক লাভজনক হয়ে থাকে। তবে অ্যান্টার্কটিকার আর্দ্রতার স্তর মাত্র 0.03% হয়। এখানে স্কিন ডিজিজ এবং ডিহাইড্রেশনের সমস্যা দেখা যায়। এর পাশাপাশি দক্ষিণ মেরু সমুদ্রপৃষ্ঠ থেকে 9800 ফুট উচ্চতায় আছে। এটা খুব একটা ভয়াবহ না হলেও বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই উচ্চতা সমস্যা আরও বাড়িয়ে তোলে। সব দিক থেকে বিবেচনা করে এটা বলা যায় যে অ্যান্টার্কটিকা মানুষ এবং অন্য কোনো প্রাণীর পক্ষে বসবাসের উপযুক্ত নয়, কিন্তু তা সত্ত্বেও এখানে মানব বসতি আছে, যার একমাত্র কারণ হলো গবেষণা। যেভাবে মহাকাশ মানুষের বসবাসের অনুকূল না হওয়া সত্ত্বেও সেখানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বিজ্ঞানীরা গবেষণার প্রয়োজনে থাকেন, ঠিক সেইভাবে অ্যান্টার্কটিকাতেও বিজ্ঞানীদের গবেষণার প্রয়োজনে পাঠানো হয়। এটা হলো এখানকার অ্যামুন্ডসেন স্কট সাউথ পোল স্টেশন। এটা একটা আমেরিকান বেস, যেখানে গরমের সময় 150 জন এবং শীতের সময় মোট 45 জন বিজ্ঞানী ও স্টাফ থাকেন। একমাত্র প্লেনের সাহায্যে এখানে যাওয়া যায়। এখনও পর্যন্ত অ্যান্টার্কটিকায় কোনো ঠিকঠাক রানওয়ে কিংবা এয়ারপোর্ট তৈরি করা হয়নি, আর ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নেই। এখানে রানওয়ে কংক্রিট কিংবা পাথরের মাধ্যমে নয়, বরং এমন জিনিসের সাহায্যে নির্মাণ করা হয়েছে যেটা এখানে সবথেকে বেশি মাত্রায় পাওয়া যায়, আর সেটা হলো বরফ। বরফের উপরে রোলার চালিয়ে সেটা শক্ত করা হয়, তারপর সেখানে প্লেন ল্যান্ড করে। অ্যান্টার্কটিকায় ল্যান্ড করার জন্য পাইলটদের স্পেশাল ট্রেনিং দেওয়া হয়, কারণ এটা কোনো সাধারণ রানওয়ে নয়, বরং ভীষণ পিচ্ছিল এবং ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। কার্গো প্লেনের ক্ষেত্রে প্লেনের ল্যান্ডিং গিয়ারের জায়গায় একটা স্পেশাল স্কি ল্যান্ডিং গিয়ার লাগানো হয়। যেহেতু কার্গো প্লেনের ওজন অনেক বেশি হয়, তাই যদি তার ল্যান্ডিং গিয়ারে টায়ার লাগানো থাকে তাহলে সেটা ল্যান্ডিংয়ের সময় বরফের ভিতরে ঢুকে যেতে পারে। 1956 সালে প্রথমবার সাউথ পোল আমেরিকান স্টেশন কাঠের সাহায্যে তৈরি করা হয়েছিল, যেটা সঙ্গে সঙ্গে বরফের ভিতরে ঢুকে গিয়েছিল। 1974 সালে একে আপগ্রেড করে একটা জায়ান্ট ইগলুর আকার দেওয়া হয়। সম্পূর্ণ বেস এই ইগলুর ভিতরেই থাকত। তবে আমেরিকানদের এই এক্সপেরিমেন্টটাও ব্যর্থ হয়ে যায়, কারণ প্রতি বছর ঠান্ডার সময় এই ইগলু আকৃতির রিসার্চ সেন্টার বরফের ভিতরে চলে যেত। যেহেতু অ্যান্টার্কটিকা দক্ষিণ মেরুতে আছে, তাই যখন সেখানে 6 মাস সূর্য থাকে তখন সেখানে রাত হয় না, এবং পরবর্তী 6 মাস রাত থাকে, সেই সময় সেখানে সূর্য ওঠে না। যার ফলে যে 6 মাস শুধুমাত্র রাত থাকে সেই সময় ইগলু বরফের বাইরে আনা যেত না, অর্থাৎ স্টাফদের পরবর্তী 6 মাস অপেক্ষা করতে হতো। তারপর বরফ খনন করে তাদের বাইরে বের করা হতো। এটা অনেক সময় সাপেক্ষ বিষয় ছিল এবং এতে অতিরিক্ত ফুয়েল ব্যবহার হতো। 2008 সালে আমেরিকা একটা নতুন উদ্যমে মাঠে নামে এবং ইগলুর পরিবর্তে এই জিনিসটা নির্মাণ করে। এই বিল্ডিংটার বিশেষত্ব হলো এর আকার অ্যারোডায়নামিক এবং এটা হাইড্রোলিক পিলারের উপরে বরফ থেকে কিছুটা উপরে তুলে দাঁড় করানো হয়েছে। অ্যারোডায়নামিক হওয়ার কারণে দ্রুত বয়ে চলা বাতাস এর উপরে এবং নিচে বরফকে একত্রিত হতে দেয় না, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেক 10 বছর অন্তর এর নিচে বরফ জমে যায়। তবে তখন সহজে এটাকে আপলিফ্ট করা যায়। অ্যান্টার্কটিকা একটা স্বাধীন মহাদেশ। এখানে 29টা দেশের নিজস্ব রিসার্চ স্টেশন আছে, কিন্তু এখানে সবথেকে বড় প্রশ্নটা হলো দক্ষিণ মেরুতে এমন কি রিসার্চ হয় যেটা পৃথিবীর অন্য কোনো প্রান্তে সম্ভব নয়। অ্যান্টার্কটিকায় মূলত মহাকাশ সম্পর্কিত এবং অ্যাস্ট্রোনমিক্যাল রিসার্চ হয়।
আসলে সাধারণত বাতাসে উপস্থিত জলীয় বাষ্প আকাশকে ঝাপসা করে দেয়। আমরা যদি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে টেলিস্কোপ লাগাই তাহলে খুব বেশি দূর পর্যন্ত দেখতে পাবো না। তবে দক্ষিণ মেরুতে আর্দ্রতা না থাকায় আকাশ অনেক স্বচ্ছ থাকে এবং টেলিস্কোপের সাহায্যে খুব সহজেই মহাকাশের কয়েক আলোকবর্ষ দূর পর্যন্ত দেখা যায়। এটা হলো একটা ব্ল্যাক হোলের ছবি, যেটা 2019 সালে প্রথমবার ক্যাপচার করা হয়েছিল। এই ছবিটা ক্যাপচার করার পিছনে দক্ষিণ মেরুতে থাকা টেলিস্কোপের সবথেকে বড় অবদান ছিল। এছাড়াও এখানে আইস কোর্সের উপরেও গবেষণা করা হয়। কয়েক লক্ষ কোটি বছর আগে পৃথিবীর জলবায়ু কেমন ছিল, তখন বাতাসে কী কী উপাদান ছিল এবং গ্যাস ছিল, এই সমস্ত রহস্য অ্যান্টার্কটিকার বরফের নিচে চাপা পড়ে আছে। এই আইস কোরগুলো বের করে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং কোন সময় এখানে কি হয়েছিল সেগুলো খুঁজে বার করা হয়। দক্ষিণ মেরুতে কঠিন আবহাওয়ার কারণে এখানে যতটা সম্ভব কম রিসার্চারদের পাঠানো হয়। রিসার্চাররা শুধুমাত্র ইকুইপমেন্ট দেখাশোনা করেন এবং সমস্ত ডেটা এখান থেকে বাইরে নিজেদের দেশে পাঠান। যেভাবে এখানে আসার মাত্র একটাই মাধ্যম আছে, ঠিক সেইভাবেই এখান থেকে যাওয়ারও একটাই মাধ্যম আছে। দক্ষিণ মেরুতে মাত্র 3 মাস এমন থাকে যখন এয়ারক্রাফট সেখানে যেতে এবং সেখান থেকে ফিরে আসতে পারে। বাকি 9 মাস এখান থেকে আসা এবং এখান থেকে ফিরে যাওয়া প্রায় অসম্ভব একটা ব্যাপার। অ্যান্টার্কটিকার মতোই মহাকাশেও প্রতিকূল পরিস্থিতি থাকে। তবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে উপস্থিত মহাকাশচারীরা যদি স্পেস থেকে বেরোতে চান তাহলে তারা যে কোনো সময় নিজেদের মহাকাশে বের করতে পারেন, কিন্তু সেই অপশানটা অ্যান্টার্কটিকায় প্রয়োগ করা সম্ভব নয়। জরুরিকালীন অবস্থায় এখানে ডাক্তারের উপস্থিতি থাকলেও উদ্বেগজনক পরিস্থিতিতে ভিডিও লিঙ্কের মাধ্যমে আমেরিকায় থাকা ডাক্তারদের সাহায্য নেওয়া যায়। যদি এই ভিডিও লিঙ্ক ইন্টারনেটের সাহায্যে কাজ করে এবং এখানে ইন্টারনেট সংযোগ পাওয়াটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। বাকি গোটা দুনিয়ায় ইন্টারনেট রিমোট লোকেশনে স্যাটেলাইটের মাধ্যমে চলতে পারে। কমার্শিয়াল স্যাটেলাইট শুধুমাত্র পৃথিবীর সেই সব অংশ কভার করে যেখানে জনবসতি অনেক বেশি থাকে। আপনারা গ্লোবে দেখতে পাবেন যে দক্ষিণ মেরু আমাদের গ্রহের একদম নিচে আছে। শুধুমাত্র কয়েকটা স্যাটেলাইট আছে যার সিগন্যাল দক্ষিণ মেরুতে আসে, তাও শুধুমাত্র কয়েক মিনিট বা ঘন্টার জন্য। এখানে ইন্টারনেট ব্যবহার করার জন্য নির্দিষ্ট সময়ের অপেক্ষা করতে হয়। যখন স্যাটেলাইট দক্ষিণ মেরুর সামনে দিয়ে যায় শুধুমাত্র তখনই সিগন্যাল রিসিভ হয়ে থাকে। 24 ঘন্টার মধ্যে এখানে মাত্র 3 ঘন্টা 50 মিনিটের জন্য ইন্টারনেট কাজ করে। এই সময়ের মধ্যে সায়েন্টিফিক ডেটা ট্রান্সমিট করা হয় এবং গবেষকরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও দক্ষিণ মেরুতে ওয়েস্ট ম্যানেজমেন্টও একটা বড় সমস্যা। ইন্টারন্যাশনাল ল অনুযায়ী এই মহাদেশটাকে দূষণ এবং আবর্জনা মুক্ত রাখাটা সবারই দায়িত্ব, কারণ এখানে যদি একটু দূষণ হয় তাহলে সেটা সায়েন্টিফিক রিসার্চে প্রভাব ফেলতে পারে। এর মানে এটাই যে এখানে যা কিছু আসবে সেগুলো পুনরায় ফিরেও যাবে। শীতের সময় দক্ষিণ মেরুতে শুধুমাত্র 45 জন মানুষ থাকেন, যাদের অনেক যাচাই করে এই মিশনের জন্য সিলেক্ট করা হয়। কারণ এই সময় যদি কারো সমস্যা হয় তাহলে তাকে সেখান থেকে বের করা অথবা বাইরের জগতের সাহায্যে তাকে উদ্ধার করা সম্ভব হয় না। তাই যাদের নির্বাচন করা হয় সেই সব ক্রু মেম্বাররা সমস্ত পরিস্থিতির সঙ্গে লড়াই করার ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। এই সময় পর্বে 6 মাস টানা রাত থাকে। এই সময় এখানে উপস্থিত ক্রু মেম্বারদের অ্যাংজাইটি, ডিপ্রেশন, হোমসিকনেস অ্যাটাক ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে দেখা যায়। সেই সময় এখানে যোগাযোগ ব্যবস্থাও একেবারে দুর্বল থাকে। ক্রু মেম্বারদের নির্দিষ্ট কিছু রিসোর্সের সাহায্যেই গোটা 6 মাস কাটাতে হয়। এটা তাদের জন্য কতটা কঠিন এবং এর জন্য তাদের কত কিছু যে স্যাক্রিফাইস করতে হয় সেটা একটা ছোট ভিডিওর মাধ্যমে বোঝানো একেবারেই সম্ভব নয়। তাই তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধুরা, ভবিষ্যতে যদি আপনি সুযোগ পান তাহলে কি একবার অ্যান্টার্কটিকায় ঘুরতে যাবেন? সেটা আমাকে কমেন্ট করে জানান।